হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো আজকে আমরা আমাদের ভিডিওর মধ্যে টেন্স নিয়ে আলোচনা করব। চলো, টেন্স নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আমি প্রচুর শুনেছি। কথা দিলাম আজকে এই ভিডিওতে টেন্স গুলে খাইয়ে দেবো তোমাদেরকে, আর তোমরা কোনোদিনও টেন্স নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেই না। টেন্সের বাংলা কি? টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের বাংলা হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ কি ক্রিয়া মানে কি ভার্ব। এই ভার্ব নিয়ে কিন্তু আমাদের টেন্সে আমরা মূলত আলোচনা করব। চলো তাহলে টেন্স মূলত কত প্রকার? শুনতে পাচ্ছি না, 3 প্রকার, তাই তো? এটা আমরা সকলেই জানি যে টেন্স মূলত 3 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সকলেই জানি, যার বাংলা কি বর্তমানকাল, তাই না? এরপরে কি আসছে? এরপরে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট মানে কি অতীত, অতীতকাল। আর তারপরে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে কি FUTUR, কি ফুটুরে, তাই তো না? ফিউচার টেন্স। ফিউচার টেন্সের বাংলা কি ভবিষ্যৎকাল। এটা তো আমরা প্রত্যেকেই জানি। বর্তমান কোনটা? না, এই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা হলো আমাদের প্রেজেন্ট টেন্স। এরপর অতীত কোনটা? না, আমি আগে তোমাদেরকে পড়াচ্ছিলাম, বা আমি আগে ভাত খেয়েছি, আমি এটা করেছিলাম, এই জাতীয় জিনিসগুলো কি যেটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স। আর ফিউচার বা ভবিষ্যৎকে যেটা ভবিষ্যতে হবে, মানে কি আমি আজকে রাতে ঘুমাবো, বা আমি আজকে রাতে হয়তো কোথাও ঘুরতে যাব, তো এইটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। এ তো আমরা সকলেই জানি। এইবার টেন্সের আরও অনেকগুলো ভাগ আছে যেটা নিয়ে মূলত কিন্তু স্টুডেন্টদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। আসলে প্রত্যেকটা টেন্সকে কী করা হয়, মোট 4টে ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সকে আমরা 4টে ভাগে ভাগ করব। কি কি? আবার প্রথমে আসে হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট বা ইনডিফিনিটকে কিন্তু সিম্পলও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আসবে? এরপর আসছে আমাদের কন্টিনিউয়াস। তারপরে কি আসছে? পারফেক্ট। আর সবার শেষে আসছে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই যে 4টে, এই প্রত্যেকটাই কিন্তু আসছে কোন কোন টেন্সের? আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর কি না ফিউচার টেন্স। এই 3টে টেন্সেরই এই 4টে করে ভাগ আছে। তাহলে আমরা আমাদের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব? এই প্রত্যেকটা টেন্স ধরে ধরে এদের যে 4টে করে ভাগ আছে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা চলে যাই কি? তাহলে এটা হচ্ছে না প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টে যদি যাই তাহলে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, তারপর পাস্ট কন্টিনিউ, পাস্ট পারফেক্ট, তারপর কি না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি ফিউচার টেন্সের দিকে তাকাই তাহলে কী হবে? ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, তারপর কি না ফিউচার কন্টিনিউয়াস, তারপর ফিউচার পারফেক্ট, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টে টেন্সেরই কিন্তু এই 4টে করে ভাগ হচ্ছে। তাহলে আমরা সবার প্রথমে যাব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে আরেকটা বলা হয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? এইবার এই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট এই টেন্সটার গঠনটা ঠিক কেমন? এই টেন্সটার গঠন হচ্ছে যে কাজ প্রতিদিন ঘটে থাকে, বা আমরা যাকে বলতে পারি কি না বর্তমান অভ্যাস। বর্তমান অভ্যাস মানে কি যেটা প্রতিদিন হয়। কীরকম? যেমন আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি খেলি, আমি নাচি, আমি গান গাই, আমি ঘুরতে যাই, এই সমস্ত কিছু কি প্রতিটা কি আই এইভাবে হচ্ছে, তাই না? মানে যে কাজটা আমরা রেগুলার করছি, প্রতিদিন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বর্তমান অভ্যাস। অর্থাৎ সেই টেন্সটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এইবার তাহলে এর একটা আমরা উদাহরণ দেখে নেই। সবার প্রথমে চলো বাংলাতে একটা আমরা উদাহরণ বলি। কি? খুব সাধারণ একটা বাক্য বলি প্রথমে, আমি ভাত খাই। আমি ভাত খাই। তাহলে এটা কী করে আমরা ইংলিশে ট্রান্সলেট করব? তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ইংরেজি বাক্য সাজাতে গেলে সবার প্রথমে আসে কি সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, তারপর আসে অবজেক্ট। তাহলে এইখানে আমার সাবজেক্ট কোনটা? কোনটা সাবজেক্ট? আমি সাবজেক্ট। কি করে বুঝলাম স্যার? আসলে কারো যদি এমন অসুবিধা থাকে যে আমরা সাবজেক্ট চিনতে পারি না, তাহলে কি করব? সবার প্রথমে বাক্যটার দিকে তাকাবে। তাকানোর পরে কি করব না, যেটা কাজ আছে, কাজ তো আমরা প্রত্যেকে বুঝবো, এই যে খাই, খাওয়া একটা কাজ,
তাহলে কাঁচকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। কাঁচকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হবে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি খাইকে প্রশ্ন করি, কে খায়, উত্তর বেরোলো আমি খাই। তাহলে আমি হচ্ছে আমার সাবজেক্ট, কি তাই তো? এটা তো যদি অসুবিধা থাকে, আর কি না একটা বাক্যে যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে সেই হবে আমাদের সাবজেক্ট। আর নয়তো আমরা কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে তো আমাদের অবশ্যই যেটা বেরোবে সেটা হচ্ছে সাবজেক্ট। এইবার তাহলে সাবজেক্ট কে আছে? আমি। আমি ইংলিশ কি? আই। ঠিক আছে, আচ্ছা এইবার কি বসবে? ভার্ব বসবে। ভার্বটা কি আছে? খাই, অর্থাৎ খাওয়া কাজ। খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ কি? ইট, তাই তো? ইট মানে খাওয়া। তাহলে এখানে কি ইট বসবে? এই জায়গাটাই আমাদের পরিবর্তন হয়। টেন্সে আমাদের শুধু জানতে হবে এই জায়গাটা যে ভার্বটা কি হবে। প্রথমে বলেছিলাম কি টেন্সের বাংলা যে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া মানে ভার্ব কী রূপে বসছে সেটাই হচ্ছে টেন্স। এই জায়গাটা গ্যাপ দিয়ে যাই, তারপরে দেখি এবার কি আসবে আমাদের অবজেক্ট। অবজেক্ট কে আছে? একটাই পড়ে আছে, ভাত। এবার কথা হচ্ছে স্যার এখানে তো একটা পড়ে আছে, আপনি সেই দেখে দেখে ভাত বসিয়ে দিলেন, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু বুঝবো কী করে এর সাথে যদি আরও যদি কিছু থাকে সেক্ষেত্রে? একই রকম ব্যাপার, যেভাবে আমরা সাবজেক্টকে বের করলাম ঠিক ওইরকমই কিছু নিয়ম আছে যেভাবে আমরা কিন্তু অবজেক্টকেও খুঁজে বের করতে পারবো। অবজেক্ট কী করে বার করব? আমি আবারও এই কাঁচটাকে প্রশ্ন করব। কী দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করব আমি? কি দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটাই হবে অবজেক্ট। যেমন খাই, কি খাই, উত্তর বেরোলো ভাত খাই, তাই তো? তাহলে ভাত হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি এখানে কি জানছিলাম গঠনে? লাস্টে অবজেক্ট আসে, অবজেক্ট হচ্ছে ভাত। ভাত ইংলিশ কি গো? রাইস। তাহলে এখানে বসে গেল রাইস। তাহলে আই ড্যাশ রাইস। এবার এখানে কি বসবে? এইটার জন্য আমাদের টেন্সের কি দরকার? গঠনটা জানতে হবে। গঠনটা কি? গঠনটা সবাই লিখে নাও। এই টেন্সের গঠন হচ্ছে, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে লিখছি। আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট V1 অবজেক্ট, এটা হচ্ছে আমাদের গঠন। ঠিক আছে, সাবজেক্ট V1 অবজেক্ট। এবার ব্যাপার হচ্ছে ইংরেজি যে কোনো বাক্য যখন আমরা গঠন করতে যাব বা যেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাব তখন সবসময় মাথায় রাখবো এই সাবজেক্ট আর অবজেক্ট তো আমাদের বসবেই। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট কিন্তু একই থাকে, শুধু পরিবর্তন হবে কি কাজটা। কেন স্যার এটা ঠিক বুঝলাম না, একটু ভালো করে বলুন তো। আমি যদি এই ভাত খাওয়া কাজটাকে নিয়ে যদি আমি বলি আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। দেখো এই আমি আর ভাত অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো একই আছে। পরিবর্তন কি হচ্ছে? খাওয়া যে কাজটা এ পরিবর্তন হচ্ছে না বারবার করে, কখনো খাই, কখনো খাচ্ছি, কখনো খাচ্ছিলাম, কখনো খাবো, এভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ভার্বের যে রূপটা পরিবর্তন হবে তা ট্রান্সলেট করতে গেলে নিশ্চয়ই সেই ভার্বের রূপটা পরিবর্তন করা দরকার। সেইটাই আসছে আমাকে এখানে জানতে হবে কি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? V1। সাবজেক্ট আর অবজেক্ট দুদিকে থাকবে, এই কাজে ওটা পড়ার কোনো মানে হয় না, শুধু V1টুকু জানলে হবে। এবার স্যার V1টা কি? এটা তো বুঝলাম না। V1 হচ্ছে, দেখো আমরা প্রত্যেকেই ছোট থেকে পড়েছি কি না গো, ওয়েন্ট, গন, তাই না? এখানে পড়েছি। বা কি পড়েছি আরও? ইট, এট, ইটেন, এগুলো পড়েছি তো। এই যে ভার্বের ফর্মগুলো আমরা পড়েছি, তাহলে এইটাকে এটা কি ভার্বের কত নাম্বার? এটা কত নাম্বারে পড়ছে? 1 নাম্বারে পড়ছে, তাই এর নাম দিলাম হচ্ছে V1। এটা কত? 2 নাম্বারে পড়েছে, এর নাম দিলাম V2। এটা কত? এটা 3 নাম্বারে পড়েছে, তাই একে আমরা নাম দিলাম হচ্ছে V3। এইটুকু আমাদেরকে জানতে হবে। তাহলে কি V1, V2, V3। আর এগুলো তো তোমরা মোটামুটি জানোই। যাদের এটা নিয়ে কোনো অসুবিধা আছে তারা কি করবে? বাজার চলতে যে কোনো গ্রামার বই তুলে নাও, সেখানে দেখবে এই লিস্ট কিন্তু দেওয়া থাকে, সেখান থেকে একটু আমরা পড়ে নেব যেগুলো আমাদের দরকার হয়, যেগুলো খুব কমনলি ইউজড যে ভার্বগুলো আছে সেগুলো। ঠিক আছে, এইবার আমরা কি করব? তাহলে এইটা ট্রান্সলেটটা করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা আছি আমি ভাত খাই, এই কাজটা মনে হচ্ছে না প্রতিদিন খাই, প্রতিদিন হয়, তাই না? তাহলে বর্তমান অভ্যাস অবশ্যই। তাহলে এখানে আমার কি V1টা বসবে। ভাবটা কি আছে? খাই, মানে এই খাওয়া কাজ। খাওয়া ইংলিশ কি? এই যে এখানে লিখেছি ইট। তাহলে ইটের কি বলছি না V1 বসবে, তাই না? V1 কোনটা? এই তো V1, এই তো V2, এই তো V3, তার মানে কি এটা V1। তাহলে কি ইট নিজেই বসবে, তাহলে এখানে বসবে হচ্ছে আই ইট রাইস। হয়ে গেল এর মানে কি আমি ভাত খাই। খুব সহজ না?
টেন্স কিন্তু খুব সহজ, আমাদের একটু বুঝে নিতে হবে ব্যাস, মুখস্থর অত দরকার নেই। আমরা যদি একটু বুঝে বুঝে যদি পড়ি না, তাহলে দেখবো ইংলিশ গ্রামার খুব সহজ, এর মতো মজার জিনিস বোধহয় আর দুটো হয় না। এইবার তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানেই শেষ? না, এখানে শেষ হয়নি। এই শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না আমাদের একটুখানি ঝামেলা আছে, অন্য কোনো টেন্সে কিন্তু ঝামেলা নেই, জাস্ট এইটুকু একটা করে নেব তাহলেই হয়ে যায়, শুধু আমাকে স্ট্রাকচারটা জানতে হবে, কাজটা কেমন সেটা জানতে হবে, হয়ে গেল কমপ্লিট। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সামান্য একটু ঝামেলা আছে। কী ঝামেলা? চলো দেখা যাক। চলো এইবার কি দেখব, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে তোমাদেরকে আমি উদাহরণটা দিলাম ওটা একটু উপরে লিখে নিয়েছি। এইখানে এই যে সাবজেক্টটা, এটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। কি ভাবতে হবে না, এখানে একটা নিয়ম আছে যে যদি আমাদের এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে এই ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। কি বললাম? এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, আমি তো বুঝি না। এটা বোঝার জন্য ছোট্ট একটা ছড়া লিখে দিই। ঠিক আছে, চলো দেখো কি ছড়া না, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাদ বাকি যারা থার্ড পারসন তারা। খুব সহজে এটা মনে রাখা যায়, একদম ছোট্ট ছড়া 3 লাইনের, একদম বাচ্চাদের মতো। কি বলবো? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাদ বাকি যারা থার্ড পারসন তারা। এইবার সো এটা থেকে কী করে বুঝবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? দেখো থার্ড পারসন কি, এটা আমি ইংলিশ কি আই, আমরা ইংলিশ কি উই। এটা কত নম্বর লাইনে আছে না, এটা আছে 1 নাম্বার লাইনে। তাহলে এই যে আই উই এরা হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, পরের লাইন কি আসছে? তুমি, তোমরা, তুমি ইংলিশ কি ইউ, তোমরা ইংলিশ কি, এটাও তো ইউ। অর্থাৎ ইউ, ইওর এই জাতীয় শব্দগুলো কত নাম্বার লাইনে আছে? সেকেন্ড নাম্বার লাইনে, 2 নাম্বার লাইনে। তাহলে এরা হচ্ছে আমার সেকেন্ড পারসন। তারপর কি বলছে না, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাদ বাকি যারা থার্ড পারসন তারা। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা অর্থাৎ কি আই উই ইউ ও ইওর এগুলো বাদ দিয়ে বাকি যা আছে সবাই হচ্ছে থার্ড পারসন। তাহলে কারা বাকি থাকলো? হি, শি, দে, তারপর রাম, শ্যাম, যদু, মধু, যে কেউ হতে পারে। তাহলে তারা প্রত্যেকে থার্ড পারসন। এইবার আমাকে দেখতে হবে কি, সেটা কি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? এক বচন, অর্থাৎ কি যেখানে একজনকে বোঝাবে, তাই না? তাহলে এইবার আমরা এটা তোমরা একটু খাতায় লিখে নেবে। ঠিক আছে, তাহলে যদি কি হয় আমরা জানলাম না, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু আমাদের কি হবে না, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এইবার ওরকম একটা উদাহরণ দেখি। এইবার ঠিক আগেরটার মতনই আর একটা দেখছি কি না, সে ভাত খায়, সে ভাত খায়। এইবার সবার প্রথমে কি করব, আমার সাবজেক্ট কোনটা সেটা বের করব। কার সম্বন্ধে বলছে? সে, তাই না? বা আমি তাও বুঝতে পারছি না, আমি কি করব বললাম, কাজ যেটা আছে তাকে কে দিয়ে প্রশ্ন করব। তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে খায়কে আমি প্রশ্ন করছি, কে খায়? উত্তর বেরোলো সে। তাহলে এটা সাবজেক্ট। সে ইংলিশ কি হি, বাকি সি, দুটোই হতে পারে, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাই তো? এবার কি খাওয়া ইংলিশ, আমার কি V1, V1 মানে কি খাওয়া ইংলিশ ইট, তাহলে এখানে ইট বসবে। তারপর লাস্টে এটা পড়ে থাকলো সেটা অবজেক্টটা রাইস। তাহলে এটা কি ঠিক আছে? না, এখানে ঠিক নেই। তাহলে কি ভুল হলো এখানে? ভুল যেটা হলো সেটা হচ্ছে হি বা সি। আমি কি বলেছিলাম এই টেন্সের ক্ষেত্রে, সাবজেক্টটাকে আমি দেখব কি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। থার্ড পারসন ছড়াটা কি বলেছিলাম, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাদ বাকি যারা থার্ড পারসন তারা। এখানে কি আছে আমি, আমরা, তুমি, তোমরা? কিছু নেই তো। বাদ বাকির মধ্যে যা সেটাই তো পড়ছে, ওগুলো তো নেই। তাহলে এটা নিশ্চয়ই থার্ড পারসন। এবার দেখি সিঙ্গুলার নাম্বার কি এক বচন কি একজনের কথা বলছে কি? হ্যাঁ তাই তো, সে ভাত খায়, সে তো একজনই, সে তো অনেকে নয়। তাহলে এটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি কি জানলাম? তাহলে আমার ভার্বের সাথে কি হবে, একটা এস বা ইএস যুক্ত হবে। তাহলে এই যে ইট ভার্বটা এর সাথে এবার আমাকে জানতে হবে এস যুক্ত হয় না ইএস যুক্ত হয়। ইটের সাথে তোমরা সকলেই নিশ্চয়ই জানো একটা শুধু এস যুক্ত হয় ইট,
ইটস হয়ে যাবে, তাহলে হি বা শি ইটস রাইস। ব্যাস এইটুকু জানলেই কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা পরের দিন টেন্সের আরও বেশ কিছু ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। প্রত্যেকে সাথে থাকো, দেখতে থাকো আর শিখতে থাকো।